বলতে পারো কম্পিউটারের চিপের মতো ছোট্ট একটা জিনিস যেটা মানুষের ব্রেনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। 2 ফেব্রুয়ারি আমরা এটাকে পালন করে থাকি, সারা বিশ্বের মধ্যে পালন করা হয়। একটা যেমন শিনিশি এবং আরেকটা কিন্তু শান, এই দুটো নামই আমাদেরকে মনে রাখতে হবে। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএসএসআই কম্পিটিটিভ ইউটিউব চ্যানেল। দেখো, আজকে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের একটা নতুন ক্লাস নিয়ে হাজির হয়েছি, যেখানে আমরা ফেব্রুয়ারি মাসের 1 থেকে 15 এই তারিখের মধ্যে যা যা কারেন্ট অ্যাফেয়ার্স হয়েছে ইম্পর্ট্যান্ট সেগুলো আমরা দেখে নেব। আমরা ওয়ান লাইনার হিসেবেও দেখব এবং তার সাথে তার ডেসক্রিপটিভ ব্যাখ্যাটাও দেখে নেব। ঠিক আছে, চলো শুরু করছি আজকের ক্লাস। প্রথমেই যেটি রয়েছে দেখো, করাপশন ইন্ডেক্স। একটা ইন্ডেক্স ঘিরে প্রশ্ন এসেছে, এরকম ইন্ডেক্স নিয়ে কিন্তু প্রশ্ন আসতেই পারে, বা র্যাঙ্কিং যেটাকে বলে, যে ভারতের অবস্থান কত, এইটার রেসপেক্টে কিন্তু প্রশ্ন আসে। তো সেই ক্ষেত্রে দেখো, করাপশন ইন্ডেক্স, এখানে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালে প্রকাশিত সর্বশেষ প্রতিবেদন অনুসারে 2023 সালের জন্য দুর্নীতি উপলব্ধি সূচক বা সিপিআই যেটাকে বলে সংক্ষেপে, ভারত 180টি মানে টোটাল 180টি দেশের মধ্যে এটা কাউন্ট করা হয়েছে এবং ভারতের পজিশন কত দেখো, 93তম স্থানে রয়েছে। অর্থাৎ 180-র মধ্যে 93তম স্থানে রয়েছে আমাদের ভারতবর্ষ। ঠিক আছে, করাপশন ইন্ডেক্স বা দুর্নীতির যে ইন্ডেক্স, সেখানে দুর্নীতি উপলব্ধি সূচকে, ওকে, যা দেশগুলোর সরকারি ক্ষেত্রে দুর্নীতির অনুভূত স্তরের দ্বারা তালিকাভুক্ত করে। ডেনমার্ক এখানে শীর্ষস্থানে রয়েছে, তারপরে রয়েছে ফিনল্যান্ড, নিউজিল্যান্ড এবং নরওয়ে। তাহলে ডেনমার্ক হচ্ছে সবার উপরে আছে, তারপরে রয়েছে আমাদের ফিনল্যান্ড এবং তারপর রয়েছে নিউজিল্যান্ড এবং তারপর রয়েছে নরওয়ে। ওকে, তাহলে এই রয়েছে আমাদের টোটাল যে র্যাঙ্কিং। ঠিক আছে, প্রথম 4টে স্থানে যারা রয়েছেন তাদের নাম, এবং আমাদের ইন্ডিয়ার স্থানটা হয়ে গেছে কত না 93তম, অর্থাৎ 93তম স্থানে রয়েছে আমাদের ইন্ডিয়া। চলো পরেরটায় চলে যাই। আচ্ছা, এই মানুষটি হচ্ছেন, দেখতেই পাচ্ছ, একজন খুব বড় ইতিহাসবিদ। তার নাম কি? আর চম্পালক্ষ্মী। ওকে, আর চম্পাকলক্ষ্মী, তিনি 91 বছর বয়সে প্রয়াত হলেন। বিশিষ্ট ইতিহাসবিদ ছিলেন তিনি। আর চম্পাকলক্ষ্মী ভারতীয় ইতিহাস কংগ্রেসের প্রাক্তন সভাপতি এবং জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর হিস্টোরিক্যাল স্টাডিজের অধ্যাপক ছিলেন তিনি। তাহলে এটা একটা অরবিটারি ঘিরে প্রশ্ন, অর্থাৎ রিসেন্ট ডেথ নিয়ে যে প্রশ্ন হয় আমাদের, সেখান থেকে এটাই এসেছে। এবং রিসেন্টলি যিনি মারা গেলেন আর চম্পাকলক্ষ্মী, তিনি কিন্তু অত্যন্ত বড় একজন ইতিহাসবিদ ছিলেন, একজন স্কলার, রিসার্চার ছিলেন। ইতিহাস নিয়ে, প্রত্নতত্ত্ব নিয়ে সমস্ত রিসার্চ করতেন তিনি, এবং তিনি জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর হিস্টোরিক্যাল স্টাডিজের কিন্তু অধ্যাপক ছিলেন। ওকে, চলো পরেরটায় যাই। এখানে দেখতেই পাচ্ছ একটা ছবি রয়েছে। এই ছবিটা কার ছবি দেখো? শিনিশি এর ছবি। এটা কি অ্যাকচুয়ালি? খেলো ইন্ডিয়া উইন্টার গেমস 2024। খেলো ইন্ডিয়া উইন্টার গেমস 2024-এর ম্যাসকট হচ্ছে এই শিনিশিন। ওকে, এবং এটা অ্যাকচুয়ালি একটা স্নো লেপার্ড। দেখো লেখা আছে এটা একটা স্নো লেপার্ড, এবং এর নাম কি রাখা হয়েছে? শিনিশি। ওকে, বা সংক্ষেপে এর নাম দেওয়া হয়েছে শান। তাহলে আমাদের দুটো ঘিরেই কিন্তু প্রশ্ন আসতে পারে, একটা শিনিশিন, এটা কোথাকার ম্যাসকট, এটাও প্রশ্ন আসতে পারে, বা খেলো ইন্ডিয়ার গেমসের যে ম্যাসকট তার নাম কি, এই হিসেবে প্রশ্ন আসতে পারে। এবং কিন্তু দুটো নাম ধরেও আসতে পারে, একটা যেমন শিনিশি এবং আরেকটা কিন্তু শান। এই দুটো নামই আমাদেরকে মনে রাখতে হবে। খেলো ইন্ডিয়া শীতকালীন গেমসের প্রথম অংশ লাদাখের কেন্দ্রশাসিত অঞ্চলে 2 থেকে 6
হয় এই ফেব্রুয়ারি মানে 2 থেকে 2 ফেব্রুয়ারি থেকে 6 ফেব্রুয়ারি এই টাইমের মধ্যে কিন্তু সম্পন্ন হবে। দ্বিতীয় অংশটা 21 থেকে 25 ফেব্রুয়ারি পর্যন্ত হবে। কোথায় হবে ওটা? জম্মু কাশ্মীরের গুলমার্গে হবে। তাহলে প্রথমেরটা হচ্ছে আমাদের লাদাখে, যেটা আমাদের 2রা ফেব্রুয়ারি থেকে 6 ফেব্রুয়ারি অবধি হচ্ছে, এবং সেকেন্ড যেটা হচ্ছে সেটা আমাদের 21 ফেব্রুয়ারি থেকে 25 ফেব্রুয়ারি পর্যন্ত হচ্ছে, এবং সেটা কোথায় হবে? জম্মু কাশ্মীরের গুলমার্গে হবে। এই অঞ্চলের ঐতিহ্য এবং জীববৈচিত্র্যের সাথে তাল মিলিয়ে খেলো ইন্ডিয়া উইন্টার গেমস 2024-এর ম্যাসকট রাখা হয়েছে একটা তুষার চিতা। যেহেতু এই পুরো খেলো ইন্ডিয়া গেমসটা অনুষ্ঠিত হচ্ছে আমাদের লাদাখ এবং জম্মু কাশ্মীর এলাকা জুড়ে, তাই জন্য সেখানে আমাদের বরফ পড়ে সব থেকে বেশি। এবার সেই কারণেই, সেই রেসপেক্টেই কিন্তু তুষার চিতা বা স্নো লেপার্ড এটাকেই আমাদের ম্যাসকট হিসেবে বেছে নেওয়া হয়েছে, এবং এই লাদাখ অঞ্চলের নামকরণ করা হয়েছে। মানে লাদাখে এই স্নো লেপার্ডকে বলা হয় কি শিনিশিন বা শান, এই নামটা দেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে পুরোটা বোঝা গেল কোথাকার এটা খেলো ইন্ডিয়া উইন্টার গেমসের কিন্তু। ওকে, চলো পরেরটায় চলে যায়। ভীষণ ইন্টারেস্টিং একটা খবর এবং সায়েন্স টেকনোলজি রিলেটেড একটি কারেন্ট অ্যাফেয়ার্স। দেখো, প্রথমবারের মতো মানুষের মস্তিষ্কে কম্পিউটার চিপ, মানুষের মাথার মধ্যে একটা ছোট্ট চিপ, যেরকম আমাদের মোবাইল ফোনের চিপ হয় ওরকম একটা চিপ কিন্তু এর মধ্যে প্রতিস্থাপিত করা হবে, এবং এটা এলন মাস্কের নিউরালিঙ্ক কোম্পানি থেকে এটা করা হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি নিউরালিঙ্ক কোম্পানি, যে কোম্পানির উদ্যোক্তা হচ্ছেন কে? আমাদের এলন মাস্ক। তিনি ব্রেন কম্পিউটার ইন্টারফেসে বা BCI সংক্ষেপে আমরা যেটাকে বলি, বিপ্লব ঘটাতে আশা করেন। প্রথমবারের মতো একজন ব্যক্তির মধ্যে একটি ব্রেন রিডিং ডিভাইস স্থাপন করেছে। ঠিক আছে, তাহলে একটা ব্রেন রিডিং ডিভাইস বা বলতে পারো কম্পিউটারের চিপের মতো ছোট্ট একটা জিনিস, যেটা মানুষের ব্রেনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, এমন একটা পজিশনে রাখা হচ্ছে যেটা কিনা মানুষের ব্রেনকে পড়তে পারবে। ওকে, তো এরকম একটা জিনিস ঢুকিয়ে দেওয়া হচ্ছে মানুষের মাথার মধ্যে, মস্তিষ্কের মধ্যে। এবার এটা কোন কোম্পানি থেকে? তাহলে দুটো প্রশ্ন আসতে পারে। একটা হচ্ছে এই প্রথমবারের মতো যে এই কম্পিউটার চিপটা প্রতিস্থাপিত করা হচ্ছে আমাদের হিউম্যান ব্রেনে, সেটা কোন কোম্পানির থেকে করা হচ্ছে? নিউরালিঙ্ক কোম্পানির থেকে করা হচ্ছে। এবং এই নিউরালিঙ্ক কোম্পানির যিনি উদ্যোক্তা বা যিনি আমাদের CEO বলতে পারো, তিনি হলেন কে? আমাদের এলন মাস্ক, বিখ্যাত এলন মাস্ক। এবং দেখো কি বলছে, ব্রেন কম্পিউটার ইন্টারফেস, এই BCI এই কথাটার একটা ফুল ফর্মটা কিন্তু ভালো করে মাথায় রেখো। ব্রেন কম্পিউটার ইন্টারফেস, এইটাতেই একটা বিপ্লব ঘটানোর বা একটা রিভোল্ট আনার চেষ্টা করা হচ্ছে, যাতে এই চিপের ব্যবহারে মানুষের মস্তিষ্ক পর্যন্ত পড়া সম্ভব হয়। ঠিক আছে, তো এটা একটা অভূতপূর্ব প্রচেষ্টা, যেখানে মানুষকেও একটা সর্ট অফ যন্ত্রের হাতে তুলে দেওয়া হচ্ছে, একটা যন্ত্রের দ্বারা মানুষ পরিচালিত হবে, বোঝা যাচ্ছে। তো এইরকমই একটা প্রচেষ্টা চালানো হচ্ছে। দেখা যাক ভবিষ্যতে আর কি কি হতে পারে। চলো, এবার একটা ইম্পর্টেন্ট ডেজ রিলেটেড একটা জায়গায় এনেছি, কারেন্ট অ্যাফেয়ার্স রেখেছি, যেখানে আমরা মূলত ফোকাস করছি এই দিনটাকে। সেটা হলো ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে, যেটা আমরা 2 ফেব্রুয়ারি পালন করে থাকি। কারণ এই ওয়েটল্যান্ড ঘিরে কিন্তু প্রচুর প্রশ্ন আসার সম্ভাবনা থাকে। মানে আমাদের রামসার সাইট, বেসিক্যালি এই ওয়েটল্যান্ড ডেটাকে আমরা আমাদের কি হিসাবে বলতে পারি? না, আমাদের রামসার সাইট হিসেবেও কিন্তু এই দিনটাকে আমাদের ঘোষণা করা হয়। ঠিক আছে, তাহলে এই ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে 2 ফেব্রুয়ারি আমরা পালন করে থাকি, এবং এর থিম কি রাখা হয়েছে? ওয়েটল্যান্ডস অ্যান্ড হিউম্যান ওয়েলবিং। ওকে, তাহলে এই জলাভূমি রিলেটেড মানে মানুষের যে সতর্কতা জাগানোর জন্যই কিন্তু এই 2 ফেব্রুয়ারি আমরা ওয়েটল্যান্ড ডে, ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে পালন করে থাকি। যে জলাভূমি সংরক্ষণ করতে হবে, যে সমস্ত জায়গাগুলোকে বলতে পারো তোমার প্রোটেক্টেড হিসেবে ধরে নেওয়া হয়েছে, মানে সেই সমস্ত জলাভূমিগুলোকে বোঝানো যাবে না, সেই সমস্ত জলাভূমিগুলোকে বুঝিয়ে সেখানে কোনো রকম নতুন কিছু তৈরি করা ওখানে সম্ভব না, মানে যাবে না, এরকম নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে। এবং সেই জায়গাগুলোকেই কিন্তু আমাদের রামসার সাইট হিসেবে ঘোষণা করা হচ্ছে। এর মধ্যে আমি বলে রাখি, আমাদের ওয়েস্ট বেঙ্গলে 2টি রামসার সাইট রয়েছে।
দুখানা রামসার সাইট রয়েছে। কি কি দুটো রামসার সাইট রয়েছে? একটা হচ্ছে আমাদের সুন্দরবন, যেটা তোমরা সকলেই জানো, একটা আমাদের সুন্দরবন, ওকে। এবং আরেকটা কি? আরেকটা হচ্ছে নর্থ ইস্ট কলকাতা। বোঝা গেল? তাহলে একটা হচ্ছে আমাদের সুন্দরবন আর একটা হলো নর্থ ইস্ট কলকাতা। এই দুটো জায়গাই হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে দুটি রামসার সাইট, ওকে। তাহলে এই দুটো রামসার সাইট রয়েছে। আর ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে আমরা কবে ঘোষণা করেছি? 2 ফেব্রুয়ারি আমরা এটাকে পালন করে থাকি, সারা বিশ্বের মধ্যে পালন করা হয়। এবং এই দিনকে অ্যাকচুয়ালি আমরা মানে কয়েকটা দেশ মিলে ইরানে এই শপথটা করেছিল যে তারা রামসার সাইট হিসেবে, রামসার বলে একটা জায়গা ইরানের, সেখানে বসে যেহেতু এই শপথ গ্রহণটা করা হয়েছিল, তাই জন্য এই প্রজেক্টটার নাম দেওয়া হয়েছে রামসার সাইটস। এবং এখানে ওই জলাভূমিগুলোকে কিন্তু সংরক্ষণ করার একটা চেষ্টা দেখা যাচ্ছে, ওকে। আর আমরা 1 ফেব্রুয়ারি কি পালন করে থাকি? ইন্ডিয়ান কোস্ট গার্ড ডে। এটা একটা মাথায় রেখো, ইন্ডিয়ান কোস্ট গার্ড ডে আমরা পালন করে থাকি 1 ফেব্রুয়ারি। চলো পরে এটা আরেকটা স্পোর্টস রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে পাচ্ছ, যেখানে খেলো ইন্ডিয়া যুব গেমস 2024-এর পদকের একটা লিস্ট দেওয়া হয়েছে, বা কারা কারা পদক জিতেছে, কে হাইয়েস্ট পেয়েছে, সেরকম একটা সংক্ষেপ আলোচনা এখানে করা হয়েছে খেলো ইন্ডিয়া যুব গেমসের তরফ থেকে। খেলো ইন্ডিয়া যুব গেমস, তাহলে দুটো জিনিস মাথায় রেখো। একটা হচ্ছে আমাদের খেলো ইন্ডিয়ার ইউথ গেমস, যেটা আমরা বলে থাকি KIYG 2024, এইটার পদক টেবিলে মহারাষ্ট্র 57খানা স্বর্ণ পদক জিতেছে, জিতে সে কিন্তু শীর্ষস্থানে রয়েছে। তাহলে কোন রাজ্য জিতেছে এটা আমাদের প্রশ্ন করতেই পারে, সেখানে আমরা মাথায় রাখবো মহারাষ্ট্র সর্বোচ্চ স্থানে রয়েছে, 57খানা স্বর্ণপদক জিতেছে। তার মধ্যে দেখো 38টি সোনা নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে তামিলনাড়ু। তাহলে ফার্স্ট পজিশনে রয়েছে মহারাষ্ট্র, সেকেন্ড পজিশনে রয়েছে আমাদের তামিলনাড়ু, যেখানে মহারাষ্ট্র জিতেছে 57টা স্বর্ণপদক, তামিলনাড়ু জিতেছে 38টি স্বর্ণপদক, ওকে। খেলো ইন্ডিয়া ইউথ গেমস 2024-এ সারা দেশ থেকে 5600টারও বেশি ক্রীড়াবিদ অংশ নিয়েছিল, যা 19 থেকে 31 জানুয়ারি পর্যন্ত চলেছিল। তামিলনাড়ু 4টি শহরে KIYG 2024 হোস্ট করেছে। তাহলে তামিলনাড়ু হচ্ছে এই বছরের 2024 ইউথ গেমসের, খেলো ইন্ডিয়া ইউথ গেমসের হোস্টিং স্টেট, মাথায় থাকবে। তাহলে তামিলনাড়ু এবছর কিন্তু KIYG কে হোস্ট করেছে। তামিলনাড়ুর 4খানা শহরে এটা অনুষ্ঠিত হয়েছে। কি কি 4টে শহর দেখো? চেন্নাই, মাদুরাই, ত্রিচি এবং কোয়েম্বাটোর, ওকে। তাহলে এই 4টে শহরের মধ্যে কমপ্লিট KIYG কিন্তু অনুষ্ঠিত হয়েছে। এবং তার ছবি তোমরা দেখতে পাচ্ছ। মহারাষ্ট্র 57টি স্বর্ণপদক জিতেছে, 48টি রৌপ্য জিতেছে, 53খানা ব্রোঞ্জ জিতেছে এবং আমাদের শীর্ষস্থানে রয়েছে। আর তাদের খেলো ইন্ডিয়া যুব গেমসের শিরোপা রক্ষা করেছে। এটা ছিল তাদের 4র্থ KIYG শিরোপা। অর্থাৎ মহারাষ্ট্র কিন্তু এই নিয়ে 4বার KIYG জিতলো, 4বার KIYG জিতলো, ঠিক আছে। এটা একটু ভালো করে মাথায় রেখো। এটা কিন্তু প্রশ্ন আসতেই পারে যে মহারাষ্ট্র এবছর নিয়ে কততম KIYGর উইনার হলো, এরকম প্রশ্নও কিন্তু আসতে পারে। কারণ তোমরা সকলেই জানবে যে মহারাষ্ট্র জিতেছে, তামিলনাড়ু সেকেন্ড পজিশনে রয়েছে, কিন্তু মহারাষ্ট্র জিতেছে কতবার জিতলো, এইভাবেও কিন্তু প্রশ্ন আসতে পারে। তাই জন্য সমস্ত ডিটেলস এখানে দিয়ে দেওয়া হলো। একবার ভালো করে স্লাইডটা তোমরা কিন্তু পড়ে যেও, তবে কিন্তু পুরো যেখান থেকেই কোয়েশ্চেন আসুক না কেন যাতে তোমরা আনসার করতে পারো, কোনো রকম ঘাবড়ে না যাও। আচ্ছা, এটা একটা বুকস অ্যান্ড অথর রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে পাচ্ছ, বুকস অ্যান্ড অথর, যেখানে কাশ্মীর ট্রাভেলস ইন প্যারাডাইস অন আর্থ এই বইটির লেখক হিসেবে কার নাম রয়েছে? রমেশ ভট্টাচার্য।
ওকে, তাহলে রমেশ ভট্টাচার্যের লেখা কাশ্মীর ট্রাভেলস ইন প্যারাডাইজ অন আর্থ বইটা এরকম দেখতে, তিনি জিতে গেছেন। তিনি এই বইটা লিখেছেন, এটা আমাদের রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে রয়েছে ফেব্রুয়ারিতে, তাই জন্য এটা এখানে আনা হলো। দেখো এরপরে যে পয়েন্টটা এসছে, এখন আমাদের অযোধ্যা কিন্তু টপ মোস্ট খবরে রয়েছে। অযোধ্যা থেকে প্রশ্ন আসার সম্ভাবনার হাই চান্স রয়েছে, কারণ অযোধ্যা এখন আমাদের সবথেকে কি বলবো, সমস্ত শহরের মধ্যে কিন্তু অযোধ্যা এখন সবথেকে এগিয়ে আছে। যেহেতু আমাদের অযোধ্যাতে রাম মন্দির এবছর উদ্বোধন হলো, তাই জন্য অযোধ্যা ঘিরে কিন্তু প্রচুর রকমের আপডেট হচ্ছে। সরকার থেকে, প্রধানমন্ত্রীর তরফ থেকে বলো বা দেশের তরফ থেকে, কেন্দ্র থেকে প্রচুর ধরনের আপগ্রেডেশন আনা হচ্ছে। অযোধ্যাতে মেট্রো চালু হচ্ছে, জাহাজ চালু হচ্ছে, মন্দির তো অলরেডি উদ্বোধন হলো। এছাড়াও আরও অনেক রকমের শহরটাকে কিন্তু ডেভেলপ করার চেষ্টা করা হচ্ছে। তো অনেক রকমের স্কিমও আনা হবে, প্রজেক্ট চলছে। তো যা যা কিছু চলছে অযোধ্যা ঘিরে আমাদের কিন্তু প্রত্যেকটাই একটু ভালো করে মাথায় রেখে যেতে হবে, কারণ অযোধ্যা এবছর যে কোনো পরীক্ষার ক্ষেত্রেই ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, তো এখানে যে পয়েন্টটা আনা হয়েছে, দেখো অযোধ্যা তীর্থযাত্রীরা জল মেট্রো উপভোগ যাতে করতে পারে তাই জন্য রাজ্য সরকার 2টো জাহাজের পরিকল্পনা করেছে। ওকে, উত্তরপ্রদেশের পর্যটন খাতকে উন্নীত করার জন্য উত্তরপ্রদেশ মেট্রো রেল কর্পোরেশন অযোধ্যা, বারাণসী এবং মথুরায় মেট্রো পরিষেবা চালু করার পরিকল্পনা করেছে, যেটা আমি বললাম। অর্থাৎ অযোধ্যাতেও কিন্তু মেট্রো পরিষেবা চালু করার কথা বলা হচ্ছে, এবং এই মেট্রোটা কোন কোন জায়গাকে দেখো কানেক্ট করছে, অযোধ্যা, বারাণসী, মথুরা, এই 3টে জায়গাকে কিন্তু এই মেট্রো কানেক্ট করবে, এবং সেরকমই একটা পরিকল্পনা করে কিন্তু উত্তরপ্রদেশ সরকার এটা একটা চিন্তাভাবনা করেছে। ঠিক আছে, আর কোচির আতলে উত্তরপ্রদেশ সরকারও বারাণসীতে জল মেট্রো পরিষেবা আনার পরিকল্পনা করেছে। এটা একটু মাথায় রাখো। জল মেট্রো বলতে কি বলা হচ্ছে না, জলের মধ্যে দিয়ে মেট্রো চলার, যেটা আমাদের কলকাতাতেও রিসেন্টলি হচ্ছে, কাজ চলছে, সেই রকমই জলের ভেতর দিয়ে যাতে মেট্রো চলতে পারে সেরকম একটা পরিকল্পনা আনা হচ্ছে, যেটা অলরেডি কোচিতে হয়েছে, এবং তারপর উত্তরপ্রদেশের বারাণসীতেও কিন্তু সেটা করার একটা চেষ্টা চালানো হচ্ছে। ঠিক আছে, তো এই হচ্ছে টোটাল এই ফেব্রুয়ারি মাসে অযোধ্যা ঘিরে কিছু টপিক, কিন্তু এছাড়াও অযোধ্যা ঘিরে কিন্তু আরও অনেক ডিটেল টপিক রয়েছে, তো সুতরাং সেগুলোও কিন্তু তোমরা দেখে যাবে। ওকে, চলো পরেরটায় চলে যাই। ভারতীয় নৌবাহিনী 2024 সালকে ইয়ার অফ নাভাল সিভিলিয়ান্স হিসেবে ঘোষণা করেছে। আমরা জানি 2023 সাল আমাদের মিলেটস ইয়ার হিসাবে ছিল, পরিচিত ছিল, তাহলে 2023 সালকে আমরা মিলেটস ইয়ার হিসেবে জানতাম। ঠিক আছে, এবার 2024 সালকে আমরা কি জানবো, ইয়ার অফ নাভাল সিভিলিয়ান্স, এই হিসেবে কিন্তু আমরা 2024 সালকে জানবো। ওকে, তো এটা হচ্ছে তার একটা লোগো, যে ন্যাশনাল আমাদের নেভি থেকে কিন্তু, ইন্ডিয়ান নেভি থেকে কিন্তু 2024কে এইটা ডিক্লেয়ার করা হয়েছে। চলো পরের খবরে যাই। নিউ দিল্লিতে ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো 2024 এটার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এটা হচ্ছে সেই জায়গাটা, এখানে একটা ছোট্ট মতন থিম টাইপের রাখা হয়েছে। দেখো থিমটা কি বলা হয়েছে, বিয়ন্ড বাউন্ডারিজ co-creating future automotive value chain। ওকে, বিয়ন্ড বাউন্ডারিজ, এইটুকুই তোমরা মাথায় রাখো, এরকমভাবেই প্রশ্ন আসে। ঠিক আছে, তাহলে নিউ দিল্লিতে ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো 2024 উদ্বোধন করা হচ্ছে, যেখানে ব্যাপারটা কি একটু দেখে নাও। ভারত মোবিলিটি গ্লোবাল এক্সপো 2024 সমগ্র গতিশীলতা এবং স্বয়ংচালিত মূল্য চেন জুড়ে ভারতের ক্ষমতা প্রদর্শন করবে। ওকে, কি বোঝা গেল, সমগ্র গতিশীলতা এবং স্বয়ংচালিত মূল্য চেন ধরে। ওকে, তাহলে একটা চেন ওয়াইজ একটা গতিশীলতা বজায় রেখে কিন্তু এই ভারতের যে ক্ষমতা প্রদর্শনের জায়গাটা সেটা কিন্তু করা হবে। এবং কি বলা হচ্ছে, এক্সপোতে প্রদর্শনী, সম্মেলন, ক্রেতা বিক্রেতার মিলন, রাষ্ট্রীয় অধিবেশন, সড়ক নিরাপত্তা, প্যাভিলিয়ন এবং গো কাটিংয়ের মতন অনেক রকমের জনকেন্দ্রিক আকর্ষণ থাকবে। তো এইটা হচ্ছে এক্সপোর মূল
টোটাল যে যে যা যা ওখানে দেখানো হবে বা যা যা ওখানে আকর্ষণ থাকবে সেই সমস্ত অ্যাট্রাকশনগুলোকে কিন্তু এখানে বলা হলো। কি কি থাকছে আমাদের? প্রদর্শনী থাকছে, প্রদর্শনী সম্মেলন যেটাকে বলে সেটা থাকবে, অর্থাৎ এক্সিবিশন থাকছে, ক্রেতা বিক্রেতার মিলন থাকছে, অর্থাৎ একটা বেচা কেনার সম্পর্ক ওখানে রাখা হচ্ছে, একটা বিজনেস অ্যাটমসফিয়ার থাকবে, রাষ্ট্রীয় অধিবেশন থাকবে, ওকে, সড়ক নিরাপত্তা প্যাভিলিয়ন থাকবে এবং গো কার্টিংয়ের মতনও জিনিস ওখানে রাখা হবে। ওকে, তো এই গেল আমাদের টোটাল। তাই জন্য এখানে দেখা হয়েছে দেখো বিয়ন্ড বাউন্ডারিজ, ওকে, এবং কো ক্রিয়েটিং ফিউচার অটোমোটিভ ভ্যালু চেন, একটা চেনের মধ্যে দিয়ে একটা চেনের মতো করে, ঠিক আছে, এই প্রোগ্রেশনটা নেওয়া হচ্ছে। ওকে, চলো এরপর দেখো দেশের প্রথম গবেষণা ভিত্তিক আইআইটি স্যাটেলাইট ক্যাম্পাস এটা উজ্জয়িনে প্রতিষ্ঠিত হবে। এটি হবে দেশের একটা অনন্য প্রতিষ্ঠান। ভীষণ ইম্পর্টেন্ট একটা নিউজ। দেখো কি বলেছে, দেশের প্রথম গবেষণা ভিত্তিক আইআইটি স্যাটেলাইট ক্যাম্পাস উদ্বোধন করা হচ্ছে। কোথায় উদ্বোধন করা হচ্ছে? উজ্জয়িনে উদ্বোধন করা হচ্ছে। ভালো করে কিন্তু পড়ে যেও, উজ্জয়িনেতে কিন্তু এটার উদ্বোধন করা হচ্ছে। এবং দেখো কি বলেছে, আইআইটি ইন্দোরের ডিপ টেক রিসার্চ অ্যান্ড ডিসকভারি ক্যাম্পাস এইটা শীঘ্রই উজ্জয়িনে শুরু হতে চলেছে। ওকে, উজ্জয়িন হবে ভবিষ্যতের প্রযুক্তিতে একটি বিশ্বমানের গবেষণা কেন্দ্র। অর্থাৎ উজ্জয়িনকেও কিন্তু একটা মানে শিক্ষা দীক্ষার দিক থেকে বলো, একটা সমগ্র জায়গার দিক থেকে আমরা জানি উজ্জয়িন একটা টাইমে কিন্তু প্রচণ্ড সমৃদ্ধশালী একটি শহর ছিল। এবার উজ্জয়িনের সেই ঋত গৌরবটাকে আবার পুনরুদ্ধার করার চেষ্টা করা হচ্ছে এবং উজ্জয়িনকে কিন্তু ভবিষ্যতের প্রযুক্তির রেসপেক্টে, ওকে, তাকে কিন্তু একটা বিশ্বমানের গবেষণা কেন্দ্রে স্থাপন করার চেষ্টা করা হচ্ছে। তো দেখা যাক তার এটা একটা প্রথম পদক্ষেপ বলতে পারো, যেখানে কি করা হচ্ছে না, একটা আইআইটি স্যাটেলাইট ক্যাম্পাস তৈরি করা হচ্ছে। কোথায়? উজ্জয়িনে। ওকে, এবং কি বলছে, যা আইআইটি ইন্দোরের ডিপ টেক রিসার্চ অ্যান্ড ডিসকভারি ক্যাম্পাসে উজ্জয়িনে স্থাপিত হবে। ওকে, উজ্জয়িনী স্যাটেলাইট ক্যাম্পাস একটা গুরুত্বপূর্ণ প্রকল্প। উজ্জয়িন স্যাটেলাইট ক্যাম্পাস একটি গুরুত্বপূর্ণ প্রকল্প যা সারা ভারত এবং বিশেষ করে মধ্যপ্রদেশ জুড়ে ছাত্র, শিক্ষক, শিল্প শ্রমিকদের উপকৃত করবে। বোঝা গেল? তো এটা একটা শুধুমাত্র যে শিক্ষা প্রদান করা হবে তা নয়, শিক্ষা প্রদানের সঙ্গে সঙ্গে এটা কিন্তু একটা বড় জায়গা, বড় অ্যাসপেক্ট জুড়ে রয়েছে, যেখানে ছাত্র, শিক্ষক, শ্রমিক সকলে মিলে কিন্তু এই প্রজেক্টটার সঙ্গে জুড়ে রয়েছে এবং তারা প্রত্যেকেই উপকৃত হবে যদি এই স্যাটেলাইট ক্যাম্পাসটা উদ্বোধন করা হয়। স্যাটেলাইট কমপ্লেক্সে ডিপটেক রিসার্চ অ্যান্ড ল্যাবরেটরি ডিসকভারি সেন্টার থাকবে। ল্যাব থেকে মার্কেট সেন্টার এবং জ্যোতির্বিদ্যা, মহাকাশ প্রযুক্তির ক্ষেত্রে বিভিন্ন কার্যক্রম ওখানে হবে। শিক্ষার্থী, শিক্ষক, গবেষক এবং সাধারণ মানুষ এর থেকে ব্যাপক সুফল পাবেন। স্বাভাবিকভাবেই সেটা সম্ভব, কারণ যেখানে এখানে এত বেশি যদি টেকনোলজি এত উন্নত মানের করে যদি উজ্জয়িনে এই জিনিসটা প্রতিস্থাপিত করা হয়, এই উজ্জয়িনে যদি এই জিনিসটা স্থাপন করা হয়, তাহলে পরে শুধুমাত্র আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের বিজ্ঞান প্রযুক্তি এগিয়ে যাবে না, তার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের প্রভূত উন্নতি হবে। আমরা কিন্তু শিক্ষা, গবেষণা সমস্ত দিক থেকেই কিন্তু এই জায়গাটায় এগিয়ে যাব। ওকে, তাহলে উজ্জয়িনের এই প্রচেষ্টা কিন্তু সফল হোক, এটাই আমরা চাই। চলো এর পরের যে খবর আছে সেখানে চলে যাই। এবার চলে আসছি আমরা এক্সারসাইজ রিলেটেড একটা নিউজে, যেখানে বলা হচ্ছে ব্যায়াম বায়ু শক্তি। এই এক্সারসাইজটা তোমরা কিন্তু সকলেই পরিচিত, অর্থাৎ যারা কিন্তু একটু কম্পিটিটিভ নিয়ে ঘাটো তারা কিন্তু এই বায়ু শক্তি এক্সারসাইজ এইটা নিয়ে খুবই ওয়াকিবহাল। ব্যায়াম বায়ু শক্তি 2024 IAF পোখরানে তার আক্রমণাত্মক ক্ষমতা প্রদর্শন করে ভারতীয় বিমান বাহিনী জয়সলমীরের কাছে পোখরান এয়ার টু গ্রাউন্ড রেঞ্জে দিন রাত তার আক্রমণাত্মক ক্ষমতা প্রদর্শন করেছে।
ওকে, আর কি যুদ্ধ বিমানগুলি রানওয়ে, সেতু, গোলা বারুদ ডাম্প সহ স্টিমিউলেটেড শত্রু বিমান এবং মাটিতে লক্ষ্যবস্তুর বিরুদ্ধে নির্ভুল হামলা চালিয়েছে। র্যাডার সাইট, সন্ত্রাস ক্যাম্প, তাপবিদ্যুৎ কেন্দ্র, অস্ত্র কারখানা, যুদ্ধক্ষেত্রে এখানে শ্রেষ্ঠত্ব নিশ্চিত করতে। অর্থাৎ এই ধরনের এক্সারসাইজগুলো কিন্তু বেসিক্যালি এইগুলো হচ্ছে বায়ু শক্তির উদ্দেশ্য, যেখানে দেখো র্যাডার সাইট, সন্ত্রাসী ক্যাম্প, তাপবিদ্যুৎ কেন্দ্র, অস্ত্র কারখানা, যুদ্ধক্ষেত্রে এখানে কিন্তু এই বায়ু শক্তি একটা তার নিজস্ব শ্রেষ্ঠত্ব সেখানে দেখিয়েছে। তাহলে বায়ু শক্তি আমরা বুঝতে পারছি এটা ভারতীয় বিমান বাহিনীর তরফ থেকে ঘটানো একটি এক্সারসাইজ, যেটা আমাদের কোথায় হয়েছে এবছর না জয়সলমীরের কাছে পোখরানে হয়েছে। ঠিক আছে, তাহলে আমাদের শুধু এইটুকু ঘিরেই প্রশ্ন আসতে পারে যে এটা বায়ু শক্তি 24 এটা কোথায় হয়েছে? জয়সলমীর, রাজস্থানের জয়সলমীর। এবং এখানে দিন রাত তারা কি করেছে, এই আক্রমণাত্মক যে ক্ষমতা, এই যুদ্ধ বিমানগুলোর যে ক্ষমতা রয়েছে, যে ক্যাপাবিলিটি রয়েছে, সেটাকে প্রদর্শন করেছে যে এ কিন্তু মানে একটু করেই হাঁপিয়ে যাবে না, এ দিন রাত ধরে কিন্তু আক্রমণ করার ক্ষমতা রয়েছে তার, সেইটাই কিন্তু প্রদর্শন করার চেষ্টা করা হয়েছে। এবং এতগুলো জায়গায়, এতগুলো ক্ষেত্রে সে তার শ্রেষ্ঠত্ব দেখাতে পেরেছে। ঠিক আছে, এটাই হলো এই এক্সারসাইজের মূল বিষয়। দেখো এখানে রয়েছে এরকমভাবে গোলা বারুদ ছুড়ে আক্রমণ চালানো হয়েছে এই বিমানগুলো থেকে। ওকে, চলো, এটা একটা খুব সুন্দর নিউজ। অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে উত্তরাখণ্ডের হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতি নিযুক্ত হলেন ঋতু বাহারি। তার ছবি এখানে তোমরা সকলেই দেখতে পাচ্ছ, ঋতু বাহারির ছবি। তিনি উত্তরাখণ্ডের হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতি হিসাবে নিযুক্ত হলেন। ওকে, পরেরটায় যাই। আউটস্ট্যান্ডিং বিজনেস ওমেন অফ দ্য ইয়ার 2023 এই অ্যাওয়ার্ড জিতলেন বীণা মোদি। ইনি হচ্ছেন বীণা মোদি। ওকে, তিনি আউটস্ট্যান্ডিং বিজনেস ওমেন অফ দ্য ইয়ার 2023 এই অ্যাওয়ার্ড জিতলেন। তো অ্যাওয়ার্ড রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্সগুলোও কিন্তু আমাদের একটু মাথায় রাখতে হবে। বিশেষ করে কোনো মহিলা যদি এই বিজনেস বলো বা এই ধরনের সামরিক ক্ষেত্রে বলো বা স্পোর্টস রিলেটেড বলো, যদি কেউ জিতে থাকেন, অ্যাওয়ার্ড পেয়ে থাকেন, সেগুলো আমরা আরেকটু বেশি জোর দিয়ে পড়ার চেষ্টা করব। ওকে, পরের যে খবরটি রয়েছে দেখো, একজন ফাস্ট বোলার যে ওয়েস্ট ইন্ডিজ থেকে দৃশ্যে বিস্ফোরিত হয়েছিল, তাকে 2024 সালের জানুয়ারিতে আইসিসি পুরুষদের সেরা খেলোয়াড় হিসেবে নিযুক্ত করা হয়েছে। তার নাম তোমরা ছবি দেখেই চিনতে পারছো, শামার জোসেফ। তিনি ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার। তাহলে দুভাবে প্রশ্ন আসতে পারে, একটা হচ্ছে শামার জোসেফ কোথাকার প্লেয়ার, মানে কোন দেশের হয়ে তিনি খেলেন, অবভিয়াসলি উত্তর হবে আমাদের ওয়েস্ট ইন্ডিজ। এবং আরেকটাও প্রশ্ন আসতে পারে যে তাকে কি অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে বা কি পুরস্কারে পুরস্কৃত করা হয়েছে, আইসিসি পুরুষদের সেরা খেলোয়াড় হিসেবে তাকে নির্বাচন করা হয়েছে। ওকে, তাহলে আইসিসি মেন্স প্লেয়ারের মধ্যে যিনি বেস্ট প্লেয়ার হয়েছেন তিনি হলেন এই শামার জোসেফ। তিনি ওয়েস্ট ইন্ডিজের হয়ে কিন্তু খেলেন, তোমরা দেখতে পাচ্ছ। ওকে, এবার আমরা মহিলাদেরটা দেখে নিই। ওটা আমরা দেখলাম মেন্স টিমে। এবার আমরা উইমেন্স টিমে দেখে নিই যে কে জিতেছেন। তোমরা ছবি দেখতে পাচ্ছ, তার নাম কি অ্যামি হান্টার। তিনি কোথাকার হয়ে খেলেন? আয়ারল্যান্ডের হয়ে খেলেন। এবার তিনি আইসিসি মহিলা প্লেয়ার অফ দ্য মান্থ হিসেবে ঘোষিত হয়েছেন। তাহলে উনি ছিলেন আইসিসি মেল মানে মেনদের যে টিম, সেখান থেকে তিনি বেস্ট প্লেয়ার হয়েছিলেন, প্লেয়ার অফ দ্য মান্থ হয়েছিলেন। এখান থেকে অ্যামি হান্টার কিন্তু হয়েছেন। ওকে, তাহলে আমরা দুটো জিনিসই দেখে নিলাম। এবার চলে যাই আমাদের পরবর্তী খবরে। এটাও একটা বলতে পারো অ্যাওয়ার্ড ঘিরেই একটা প্রশ্ন বা অ্যাওয়ার্ড ঘিরেই একটা কারেন্ট অ্যাফেয়ার্স। যেখানে দুবাইতে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট হয়, সেখানে ভারত নবম গভর্নমেন্ট টেক অ্যাওয়ার্ড জিতেছে। ভীষণ গর্বের একটা জিনিস। যেটা কোথায় অনুষ্ঠিত হয়েছে? দুবাইতে। কি সামিটটার নাম দেখো, ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট। এবং সেখানে নবম গভর্নমেন্ট টেক অ্যাওয়ার্ড জিতেছে আমাদের ইন্ডিয়া। ওকে, তারই একটা ছবি হচ্ছে এটি। ওকে, পরেরটায় যাই আমরা। দেখো কি বলেছে, প্রিসিশন অ্যাপ্রোচ র্যাডার উদ্বোধন করলো ইন্ডিয়ান নেভি। প্রিসিশন অ্যাপ্রোচ র্যাডার বা PAR
ফুল ফর্ম মাথায় রাখবে, শর্ট ফর্মও মাথায় রাখবে। সবসময় কিন্তু ফুল ফর্ম দিয়েও প্রশ্ন আসবে না, আবার সবসময় শর্ট ফর্ম দিয়েও প্রশ্ন আসবে না। আবার কি করতে পারে, অ্যাব্রিভিয়েশন দিয়ে দিতে পারে, PAR এর ফুল ফর্ম কি, এইভাবেও প্রশ্ন আসতে পারে। তাই জন্য সব সময় যখনই বড় নাম পড়বে তখনই তার শর্ট ফর্মটাও মাথায় রাখবে, এবং যখন যদি কোথাও শর্ট ফর্ম দিয়ে তোমরা প্রশ্ন পাও তখনও কিন্তু বড় নামগুলোও কিন্তু তখন মাথার মধ্যে ঝালিয়ে নেবে, যখন বাড়িতে বসে কোয়েশ্চেন আনসার MCQ প্র্যাকটিস করবে বা পড়বে সেই টাইমের বলছি। ঠিক আছে, তাহলে পরীক্ষায় গিয়ে কিন্তু কনফিউশনটা তৈরি হবে না যে এটা আবার কোত্থেকে চলে এলো। তাই জন্য বারবার আমি বলি যে যখনই শর্ট ফর্ম পড়বে তখনই কিন্তু তার ফুল ফর্মটা জেনে নেওয়ার চেষ্টা করবে। ওকে, প্রিসিশন অ্যাপ্রোচ র্যাডার বা PAR হলো এক ধরনের র্যাডার যেটা কি করে, গাইডেন্স সিস্টেম যা ল্যান্ডিং থ্রেশহোল্ডে না পৌঁছানো পর্যন্ত বিমানের পাইলটকে অবতরণ করার জন্য পার্শ্বীয় এবং উল্লম্ব নির্দেশনা প্রদানের জন্য ডিজাইন করা হয়েছে। অর্থাৎ প্লেন যে ল্যান্ড করবে, যতক্ষণ না পাইলট ল্যান্ড করছে কমপ্লিটলি ততক্ষণ পর্যন্ত এই র্যাডার তাকে ওই নির্দেশনা দিতে থাকবে পার্শ্বীয় এবং উল্লম্ব, অর্থাৎ দুটো অ্যাক্সিস ঘিরেই কিন্তু পাইলটকে কমপ্লিটলি গাইড করতে থাকবে, যাতে পাইলট কোনোভাবে তার জায়গা থেকে সরে না যান বা বুঝতে না পারেন, এরকম কোনো রকম কনফিউশন যাতে পাইলটের মধ্যে ক্রিয়েট না হয় সেই কারণে এই নির্দেশনা প্রদানের জন্যই ডিজাইন করা হয়েছে এই র্যাডারটিকে, যেটার নাম রাখা হয়েছে দেখো প্রিসিশন অ্যাপ্রোচ র্যাডার। এটা কারা উদ্বোধন করলো? ইন্ডিয়ান নেভি থেকে এই র্যাডারটির উদ্বোধন করা হলো। ওকে, আজকে আমাদের সেশন আমরা এইটুকু রাখছি। 1 থেকে 15 ফেব্রুয়ারির মধ্যে যাবতীয় যা যা ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে আমি মোটামুটি চেষ্টা করলাম সবগুলো একটু কভার করে দেওয়ার, ওয়ান লাইনার হিসেবে এবং ডেসক্রিপটিভ হিসেবে যেগুলো রয়েছে। তোমরা একটু ভালো করে পড়াশোনা করো। আবার পরের ভিডিওতে কিন্তু আমরা উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স আনার চেষ্টা করব। ঠিক আছে, তোমাদের জন্য আমরা সেটাই চেষ্টা করব যাতে সপ্তাহে সপ্তাহে তোমাদের কাছে পৌঁছে যাওয়া যায় কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে, তাহলে তোমাদেরও একটু বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, তো যদি আজকের ক্লাস ভালো লেগে থাকে তাহলে লাইক করো, সাবস্ক্রাইব করো আমাদের BSSI কম্পিটিটিভ ইউটিউব চ্যানেলটিকে, এবং তোমাদের বন্ধুদের মধ্যেও শেয়ার করে দাও, কারণ যত ইনফরমেশন তোমরা শেয়ার করবে তত তোমাদের জন্যও ভালো। ঠিক আছে, তো শেয়ার করো, আর যদি কিছু বলার থাকে কমেন্ট করে জানাতে পারো। ভালো থেকো সবাই, সবাই ভালো করে প্রিপারেশন নাও।